হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সেট 3 প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসের ওপর নিয়ে চলে আসা হলো ভিডিও, এবং এটা হলো অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভেল হিস্ট্রি প্রিলিমসের প্রশ্ন সেট। সেটা WBCS হোক, পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই হিস্ট্রির MCQ টাইপ প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে। তো চলো আর বেশি দেরি না করে সোজাসুজি প্রশ্ন উত্তরে চলে যাব। এবং তার আগে বলে রাখি, তোমরা যদি সেট 2 এবং সেট 1 যদি না এখনও দেখে রাখো বা যদি না পড়ে থাকো তো অবশ্যই গিয়ে পড়ে নাও। চ্যানেলে গেলে প্লেলিস্টে পেয়ে যাবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো যাই হোক, চলো আমরা প্রথম থেকে পড়া শুরু করব। এটা হলো সেট 3 এবং সেট 3-র আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বিম্বিসার কে ছিলেন। সো তোমরা অবশ্যই মোস্ট অফ দ্য স্টুডেন্টস জানো যে বিম্বিসার ছিলেন একজন বুদ্ধের পরম ভক্ত ছিলেন। সো এটার আনসার হলো এটা, এবং এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ার WBCS-এর প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন চলে আসবো যে বিম্বিসারের পুত্রের নাম কি। তো তোমরা বেশিরভাগই জানো যে বিম্বিসারের পুত্রের নাম অজাতশত্রু, এবং তিনি সেই অজাতশত্রু তার পিতাকে হত্যা করেছিল। তো যাই হোক, তারপর দেখো যে বিম্বিসারকে কে হত্যা করেন। ভেরি সিম্পলিস্ট প্রশ্ন এটা, যে তার পুত্র অজাতশত্রু। তো এখানে বিম্বিসারের ক্ষেত্রে তিনটে প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে, যে বিম্বিসার ছিলেন বুদ্ধের একজন পরম ভক্ত, এবং বিম্বিসারের পুত্রের নাম ছিল অজাতশত্রু, এবং বিম্বিসারকে হত্যা করেছিলেন শেষে তার পুত্র অজাতশত্রু। তো চলো ফার্দার প্রসিড করা যাক। তারপর নেক্সট প্রশ্নতে 4 নম্বর, যে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ফর পিএসসি মিসেলেনিয়াস এক্সাম, যে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে। তো এটা রাইট আনসার হলো মহাপদ্মনন্দ। দেখো, নন্দ বংশের মাত্র দুটো নামই পাবে, একটি হলো মহাপদ্মনন্দ অ্যান্ড দ্য আনাদার ইজ ধননন্দ। সো নন্দবংশ শুরু হয়েছিল মহাপদ্মনন্দকে নিয়ে এবং শেষ হয়েছিল ধননন্দকে নিয়ে। ভেরি সহজ জায়গা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো নেক্সট প্রশ্ন দেখো আছে যে নন্দবংশের শেষ রাজা কে ছিলেন। তো আনসার হচ্ছে ধননন্দ। তাহলে নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ এবং নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। নেক্সট প্রশ্নতে চলে আসবো। তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন থাকো আজকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ এরকম রিলেটেড ভিডিও কম্পারেটিভ এক্সামের ওপর ওয়েস্ট বেঙ্গলের আপডেশন দেওয়া হয়, নানান ভিডিও আপডেশন দেওয়া হয়। তো যাতে করে তোমরা খুব সহজে ভিডিওগুলো পেয়ে যাও, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, সেই কারণে বলা যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, এবং রিকোয়েস্ট করবো বন্ধুদের কাছে একবার করে শেয়ার করে দাও এবং লাইক করে দাও ভিডিওটা। নেক্সট প্রশ্নতে এবার চলে আসবো ছোট্ট একটা ব্রেকের পর, যে ধননন্দকে পরাজিত করেন কে। তো এখানে উত্তর হবে যে চন্দ্রগুপ্ত মৌর্য ও কৌটিল্য ধননন্দকে পরাজিত করেন। আজকে তোমাদের জন্য সবথেকে ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে চলে আসা হচ্ছে মেডিভেল হিস্ট্রির ওপর। তারপর দেখো যে মগধের সিংহাসনে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টপূর্বাব্দে। তো এটার রাইট আনসার হচ্ছে 321 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ভারতে ছিলেন কত মাস। তোমরা জানো আলেকজান্ডার ভারতে 19 মাস ছিলেন, এবং তিনি পৌঁছেছিলেন বিপাশা নদী পর্যন্ত। তো সেম প্রশ্ন পরের নম্বরে আছে, দেখো যে আলেকজান্ডার পৌঁছেছিলেন বিপাশা নদী পর্যন্ত। নেক্সট প্রশ্নে চলে যাবো যে আলেকজান্ডার ভারতের দিকে রওনা হন। এটা উত্তর হচ্ছে দেখো খাইবার গিরিপথের মধ্যে দিয়ে। তোমাদের এখানে MCQ দেওয়া হয়নি, ডাইরেক্ট উত্তর করা আছে। তোমরা ভালো করে শুনে মুখস্থ রাখো, অথবা তোমরা এটা লিখে নিতে পারো। আর যদি তোমরা PDF চাও এটার পুরো PDFটা, তাহলে তোমাদেরকে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই গ্রুপে জয়েন করতে হবে, কারণ সেই গ্রুপে আমরা ডেলি আপডেটস হিসেবে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি এবং নানান পিডিএফগুলো সম্পর্কেও আপডেশন দিয়ে রাখি। তো যাই হোক, নেক্সট প্রশ্নতে চলে আসি আবার, যে আলেকজান্ডার ভারতের দিকে রওনা দিয়েছিলেন, এটা বললামই যে খাইবার গিরিপথের মধ্য দিয়ে। নেক্সট হচ্ছে প্রথম তীর্থাঙ্কর কে ছিলেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রথম তীর্থাঙ্কর ছিলেন ঋষভনাথ, এবং তার জন্ম কোথায় হয়েছিল এই বিষয়ে প্রশ্ন এসেছে বহুবার, যে ঋষভনাথের জন্ম হয় অযোধ্যায়। নেক্সট প্রশ্ন আছে দেখো যে 12 নম্বর, যে 24তম শেষ তীর্থাঙ্করের নাম কি। তো এটা রাইট আনসার হচ্ছে মহাবীর, এবং মহাবীরের জন্ম কোথায়, বর্ধমানে। তাহলে তোমরা দুটো নাম জানলে, প্রথম তীর্থাঙ্কর হচ্ছে ঋষভনাথ এবং 24তম শেষ তীর্থাঙ্কর হচ্ছেন মহাবীর। ঋষভনাথের জন্ম হচ্ছে অযোধ্যায় এবং মহাবীরের জন্ম হচ্ছে বর্ধমানে। যাই হোক, তারপর চলে আসবো 13 নম্বর প্রশ্নে। মহাবীর কত বছর বয়সে কৈবল্য বা দিব্যজ্ঞান লাভ করেন। তো এটার রাইট আনসার হচ্ছে যে 42 বছর বয়সে। নেক্সট প্রশ্ন আছে দেখো, তোমরা অবশ্যই পড়েছো বা আগের যখন ছোটো ছিলে বা 5, 6, 7, 8 ছিলে তখনও পড়েছো, যে জৈনবাদের 3টি নীতি কী। তো এখানে দেখো যে জৈনবাদের 3টি নীতি মানেই হলো ত্রিরত্ন, আর সে ত্রিরত্ন মানেই হলো সৎবিশ্বাস, সদাচরণ, সৎজ্ঞান।
এটা হলো জৈনবাদের বা জৈন ধর্মের ত্রিরত্ন: সৎ বিশ্বাস, সৎ আচরণ এবং সৎ জ্ঞান। নেক্সট প্রশ্নতে চলে আসবো যে জৈনদের সাম্প্রদায়িক দুটি ভাগ কি কি। তো এখানে উত্তর হলো যে জৈনদের সাম্প্রদায়িক দুটি ভাগ হলো, একটি হলো শ্বেতাম্বর এবং অন্যটি হলো দিগম্বর। তো এখানে তারপর তোমাদের জানতে হবে যে শ্বেতাম্বর কারা, দিগম্বর কারা। অর্থাৎ যেসব জৈন শ্বেত বস্ত্র পরতেন, সাদা বস্ত্র পরে থাকতেন, তাদেরকে বলা হতো শ্বেতাম্বর। শ্বেত মানে সাদা, সেই কারণে তাদের বলা হয় শ্বেতাম্বর। এবং দিগম্বর কাদেরকে বলা হতো? যারা কোনো বস্ত্রই পরিধান করতেন না, তাদেরকে বলা হতো দিগম্বর। নেক্সট প্রশ্নতে চলে আসবো যে বৌদ্ধ ধর্ম কে প্রবর্তন করেছিলেন। তো এটা রাইট আনসার হচ্ছে বৌদ্ধ ধর্ম জানোই যে গৌতম বুদ্ধ করেছিলেন প্রবর্তন। নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধের আদি নাম কী ছিল, অর্থাৎ ছোটোবেলায় তাকে কী বলে ডাকা হতো? তো রাইট আনসার হচ্ছে সিদ্ধার্থ। সিদ্ধার্থ বলে ডাকা হতো তাকে। এবং সিদ্ধার্থ ছিলেন অবশ্যই ক্ষত্রিয় জাত এবং শাক্য গোষ্ঠী জাত। নেক্সট প্রশ্নতে চলে আসবো যে সিদ্ধার্থের ধ্যান জ্ঞানের শিক্ষক কে ছিলেন, বা সিদ্ধার্থের শিক্ষকের নাম কি? তো এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ম্যাক্সিমাম ছেলেরা এটা মনে রাখতে পারে না, কিন্তু এটা খুবই সহজ প্রশ্ন। এটার উত্তর হচ্ছে আলারা কালমা। আলারা কালমা। তো এই আলারা কালমা ছিলেন একজন সাংখ্য দার্শনিক। দর্শনের বিষয়ের ওপর যে দর্শন কয় প্রকার ও কী কী একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। নেক্সট প্রশ্নতে চলে আসবো, দেখো যে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন কত বছর বয়সে? তো এটার উত্তর হচ্ছে 29 বছর বয়সে। গৌতম বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। নেক্সট হচ্ছে বুদ্ধদেবের মৃত্যু বৌদ্ধগণ কি বলেন, অর্থাৎ তার যে মৃত্যু তাকে কি বলা হয়? তাকে বলা হয় মহাপরিনির্বাণ। বৌদ্ধগণ তার নাম দিয়েছেন মহাপরিনির্বাণ বলে উল্লেখ করেছেন বা চিহ্নিত করেছেন বুদ্ধদেবের মৃত্যুকে। নেক্সট প্রশ্নতে দেখো চলে আসবে এবার যে 25 নম্বর প্রশ্ন, যে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? এতক্ষণ আমরা জানলাম যে জৈন ধর্মের ত্রিরত্ন, তিনটে রত্ন, এবং কিন্তু বৌদ্ধ ধর্মেরও ত্রিরত্ন ছিল। তো সেই বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো বুদ্ধ, ধর্ম, সংঘ। ভালো করে মনে রাখবে, বুদ্ধ, ধর্ম এবং সংঘ। নেক্সট প্রশ্নতে চলে আসবো যে বৌদ্ধদের সাম্প্রদায়িক দুটি ভাগ কী কী ছিল। একটু আগে তোমাদের বলে দেওয়া হলো যে জৈন ধর্মের বা জৈনদের সাম্প্রদায়িক দুটি ভাগ শ্বেতাম্বর এবং দিগম্বর। ঠিক একই রকমভাবে বৌদ্ধদের সাম্প্রদায়িক দুটি ভাগ হচ্ছে, একটি হলো হিনজান এবং অপরটি হলো মহাযান। হিনজান, অপরটি হলো মহাযান। এরপর আমরা জেনে নেব যে দক্ষিণী বৌদ্ধ, অর্থাৎ দক্ষিণ দিকে, ভারতের দক্ষিণ দিকে বলা হয় দক্ষিণী, অর্থাৎ দক্ষিণী বৌদ্ধ সম্প্রদায় কী নামে পরিচিত ছিল? অর্থাৎ যারা ভারতের দক্ষিণ দিকে বসবাস করতো বৌদ্ধ ধর্মের অনুগামীরা, তাদেরকে কী বলা হতো? তাদেরকে বলা হতো হিনজান। অর্থাৎ হিনজানরা সবসময় ভারতের দক্ষিণে অবস্থান করেছেন, অর্থাৎ দক্ষিণী বৌদ্ধ সম্প্রদায় নামে পরিচিত ছিলেন হিনজানরা। এবং মহাযানরা ঠিক একই রকমভাবে উত্তর বৌদ্ধ সম্প্রদায় নামে পরিচিত ছিলেন। এবং তারপর আমরা জেনে নেব যে বুদ্ধদেবের মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন কারা? মহাযানরা বুদ্ধদেবের মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন। নেক্সট প্রশ্নতে চলে আসবো যে হিনজান ও মহাযান ছাড়াও কিন্তু বৌদ্ধদের আর একটা সম্প্রদায় ছিল। এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই ভুল করে বা পারে না বা জানা নেই, কিন্তু এটা জেনে রাখো আজকে যে এটার উত্তর হচ্ছে বজ্রযান। এই যে বৌদ্ধদের সাম্প্রদায়িক দুটো ভাগ, একটা হিনজান, মহাযান, তাছাড়াও আরেকটা কিন্তু সম্প্রদায়ের নাম পাওয়া যায়, তার নাম হচ্ছে বজ্রযান। আর এই বজ্রযান সম্প্রদায়ের মুখ্য দেবতা কে ছিলেন? না, এর মুখ্য দেবতা ছিলেন তারাগণ, আকাশের তারাগণকে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো বজ্রযান মতাবলম্বীরা কোথায় থাকতেন? তো এটার উত্তর হচ্ছে বাংলা ও বিহারে থাকতেন। নেক্সট প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে পরীক্ষায় আশা করি। তো এখানে জেনে নেব যে বুক অফ ডিসিপ্লিন কাকে বলা হয়। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে বুক অফ ডিসিপ্লিন কাকে বলা হয়। তো এটা রাইট অ্যান্সার হচ্ছে বিনয় পিটককে বলা হয় বুক অফ ডিসিপ্লিন। নেক্সট আমরা জেনে নেব যে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কী কী। বিনয় পিটক, সত্য পিটক, অভিধম্ম পিটক। বিনয় পিটক, সত্য পিটক এবং অভিধম্ম পিটক হলো বৌদ্ধ ধর্মের ত্রিপিটক। নেক্সট প্রশ্ন আছে যে মুদ্রা রাক্ষসের রচয়িতা কে ছিলেন। তো এটা জানো যে বিশাখা দত্ত, আর ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাস্থেনিস। নেক্সট প্রশ্নতে এবার আমরা চলে যাব। তার আগে বলে রাখি, আবার বলি যে তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণটা আমি তোমাদের প্রথমে বলে দিয়েছি, কারণ এরকম আপডেটেড ভিডিও প্রত্যেক দিন দিয়ে দেওয়া হয় এবং তোমরা যাতে খুব সহজে নোটিফিকেশান পেয়ে যাও তার জন্য তোমাদের বলা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, আর বন্ধুদের কাছে শেয়ার করে একবার লাইক করে দাও। তো যাই হোক, চলো আবার ছোট্ট ব্রেকের ওপর চলে যাওয়া হলো। আবার আমরা ফিরে আসবো পড়াতে, যে 36 নম্বর প্রশ্নতে আবার চলে আসবো। দেখো যে অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন 1837 সালে জেমস প্রিন্সেপ। এই যে এই প্রশ্নটা বহুবার পরীক্ষা এসেছে। কী পরীক্ষা এসেছে এখন বলতে গেলে সময় চলে যাবে, তাই জন্য বলছি না। অতএব তোমরা জেনে রাখো যে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন 1837 সালে জেমস প্রিন্সেপ। আর এই প্রশ্নটা কিন্তু বহুবার রিপিটও হয়েছে পরীক্ষার পর পরীক্ষায়। তারপর দেখো যে ব্রাহ্মণ মতে মৌর্যরা ছিলেন কোন বংশে, মানে কোন জাত? শূদ্র জাত।
ব্রাহ্মণ মতে মৌর্যরা ছিল শূদ্রজাত। নেক্সট আছে দেখো কৌটিল্যের অর্থশাস্ত্র কোন ভাষায় লেখা, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র তোমরা জানো তো সেটা কোন ভাষায় লেখা, তো এটার রাইট আনসার হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। নেক্সট প্রশ্নতে আমরা সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা জেনে নেব যে কৌটিল্য আর কী কী নামে পরিচিত। তো কৌটিল্যের আরেক নাম ছিল চাণক্য, আরেক নাম ছিল হচ্ছে বিষ্ণুগুপ্ত, অর্থাৎ তাঁর তিনটি নাম, একটি হলো কৌটিল্য, চাণক্য ও বিষ্ণুগুপ্ত। কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত তিনজনই কিন্তু একজন, মানে একজনেরই তিনটে নাম, রাইট। নেক্সট প্রশ্নতে চলে আসবে এবার যে ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়। তো ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্তকে বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি। নেক্সট প্রশ্ন দেখে নেব যে ব্রাহ্মী লিপি কোন ভাষায় রচিত হয়েছিল বা কোন ভাষায় রচিত ছিল। তো এটার উত্তর হচ্ছে যে পালি ও প্রাকৃত ভাষায় রচিত। নেক্সট হচ্ছে উত্তর পশ্চিম ভারতে অশোকের শিলালিপি কোন ভাষায় রচিত, তো এটার আনসার হবে খরষ্টি ভাষায়। ষোড়শ মহাজন পদের সময় কাশীর রাজধানী কী ছিল, এটার আনসার হচ্ছে বেনারস। ষোড়শ মহাজন পদের সময় কাশীর রাজধানী ছিল বেনারস। নেক্সট প্রশ্নতে চলে আসবো যে বিন্দুসার দাক্ষিণাত্যে কতদূর পর্যন্ত জয় করেছিলেন, তো এখানে উত্তর হবে মহীশূর পর্যন্ত। বিন্দুসার দাক্ষিণাত্যে মহীশূর পর্যন্ত জয় করতে পেরেছিলেন। মগধের প্রতিষ্ঠাতা কে, এটা জানোই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মগধের প্রতিষ্ঠাতা হচ্ছেন বৃহদ্রথের পুত্র জরাসন্ধ। নেক্সট প্রশ্ন এবার চলে আসবো, তোমাদের বলে রাখি যারা এখন সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো যাই হোক, তারপর দেখো যে অশোকের কলিঙ্গ যুদ্ধের পর তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন, তো এটার উত্তর হচ্ছে তক্ষশিলা। অশোক যখন কলিঙ্গ যুদ্ধে জয় করে ফেললো তখন তার রাজধানী তক্ষশিলাতে ট্রান্সফার করে দিয়েছিল। নেক্সট হচ্ছে দেখো অশোকের শাসনকালে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কী, সেটা হচ্ছে কলিঙ্গ জয়। নেক্সট হচ্ছে দেখো কলিঙ্গ যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল, তো এটার আনসার হলো কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দয়া নদীর তীরে। ইতিহাসের জনক কাকে বলা হয়, তোমরা ম্যাক্সিমাম ছাত্র এটার উত্তর জানো যে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। চীনের প্রাচীর কে নির্মাণ করেন, এটাও কিন্তু পিএসসি ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে এসেছিল যে চীনের প্রাচীর কে নির্মাণ করেন, তো এটার রাইট অ্যান্সার হচ্ছে যে চীনের প্রাচীর নির্মাণ করেছিলেন চীনেরই একজন শাসক, তার নাম হচ্ছে সি হুয়াং টি। নেক্সট হচ্ছে দেখো মৌর্য শাসন ব্যবস্থায় রাজস্ব বিভাগের প্রধান ছিলেন সমাহতা। অশোক কোন ধর্মে দীক্ষিত হয়েছিলেন, বৌদ্ধ ধর্মে। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন, শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। বৃহদ্রথকে কে হত্যা করেছিল, এটার উত্তর হলো পুষ্যমিত্র শুঙ্গ। নেক্সট প্রশ্ন আছে অভিজ্ঞান শকুন্তলম কার লেখা, এটা হচ্ছে সব থেকে লাস্ট প্রশ্ন আজকের ভিডিওর। 55টা এখানে এমসিকিউ বা শর্ট প্রশ্ন তোমাদের দিয়ে দেওয়া হলো মেডিকেল হিস্ট্রি অ্যানসেন্ট হিস্ট্রি থেকে এই ভিডিওতে। শুধুমাত্র এই 55টা নয়, আগের সেটাও কিন্তু 50টা এমসিকিউ ছিল, এমসিকিউ বা শর্ট প্রশ্ন বলতে পারো এরকম ধরনের ছিল। আর তার আগের সেট নাম্বার 1-এও কিন্তু 50টার কাছাকাছি শর্ট প্রশ্ন ছিল, তো সেগুলো কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দেখে নাও, রিভিশন হয়ে যাবে, পড়া হয়ে যাবে, চাকরি পরীক্ষায় চাকরি পেতে সুবিধা হবে। তো যাই হোক, এটার উত্তর দেখো তোমরা পারবে, অভিজ্ঞান শকুন্তলম অবশ্যই কালিদাসের লেখাই হবে। আজকের ভিডিও এত দূরই থাক। সেট 3 সেট 4 আগামী 2 দিনের মধ্যে নিয়ে চলে আসা হবে। তোমরা অবশ্যই অ্যালার্ট থেকো, চ্যানেলের প্রতি নজর রাখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিও এত দূরই ছিল। আবার নেক্সট ভিডিওতে আমরা জানবো, নতুন কিছু জানবো, বা যেগুলো জানি সেগুলো আরেকবার রিভিশন করব। তোমাদের বলে রাখি, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিয়ে যাবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কেমন? থ্যাংক ইউ।